অনেকেই খুবই হতাশ হচ্ছে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন? আপনাকে ধন্যবাদ। আমার দুই সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার মনে হয় যে শেষ কথা আপনি যেটা বললেন যে আমাদের প্রত্যাশা অনেক বলে অল্পতেই হোঁচট খাই, এইটা আমাদের জাতিগত একটা বৈশিষ্ট্য যে আমরা যখন স্বপ্ন দেখি অতিরিক্ত স্বপ্ন দেখি, ফলে স্বপ্ন ভঙ্গের বেদনা আমাদের জন্য অবধারিত হয়ে যায়। কারণ অতিরিক্ত স্বপ্ন দেখলে সেই স্বপ্ন তো ফুলফিল হওয়া সম্ভব না। সেটা সংস্কারের ক্ষেত্রে হচ্ছে, সেটা প্রত্যাশার ক্ষেত্রে হচ্ছে। ঠিক আইন শৃঙ্খলার ব্যাপারেও একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে 16 বছর ধরে চলে আসা একটা ফ্যাসিবাদ সরকারের বিদায় নিয়ে হয়েছে, পালিয়ে গেছে। কিন্তু নতুন কার্যকর কোনো সরকার প্রতিষ্ঠিত হয় না। একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, এবং সেই সরকারটা আকারে ছোট। তাদের নির্ভর করতে হচ্ছে যেই রাষ্ট্রযন্ত্রের উপরে, তারা সেই 16 বছরের ধরে সাজানো ফ্যাসিবাদের সেই রাষ্ট্রযন্ত্রই, তার মধ্যে গুটি কয়েক পালিয়ে গেছে বা চাকরি ছেড়েছে, কিছু বরখাস্ত হয়েছে, তার সংখ্যা একেবারেই নগণ্য। বাকিরা কোনো রকমভাবে এখন ঘাপটি মেরে আছে যে চাকরি বাঁচানোর জন্য, কিন্তু তারা ম্যানেজ করা, কিন্তু তারা মন থেকে ওন করে যে দায়িত্ব পালন করবে এই সরকারকে সহযোগিতা করবার জন্য, সেরকম ভাবারও কোনো কারণ নাই। সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ তারা মনে প্রাণে ধারণ করে ফ্যাসিজম। তৃতীয় হলো গিয়ে গণঅভ্যুত্থানের পরে সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল এবং সরকারকে সহযোগিতার যে মনোভাব ছিল, সেটাও আস্তে আস্তে শিথিল হয়েছে। এখন নানান স্টেক হোল্ডারের নানান রকমের প্রয়োজন অপ্রয়োজন, দাবি, মনক্ষুণ্ণ হওয়া ভাব, কথায় মিলছে না, এইসব দাঁড়াচ্ছে, ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই বিবেচনায় এই সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি খুব যে সেই তুলনায় খারাপ হয়েছে তেমন না, কিন্তু সাম্প্রতিককালে কয়েকটা অত্যন্ত বীভৎস পৈশাচিক কয়েকটা ঘটনা আমাদেরকে নতুন করে নাড়া দিয়েছে, যে কারণে আলোচনায় বেশি আসছে। কিন্তু পরিসংখ্যানগতভাবে সরকার যেটা বলছে যে আগের থেকে কম, ফলে আমাদের প্রত্যাশার জায়গা এবং খুব নাড়া দেওয়ার মতো পৈশাচিক। আমি যদি মিটফুটের ঘটনাই প্রশ্ন করি, ধরেন পুলিশ বা আনসারকে হয়তো আসলো না বা র্যাব আসলো না, কিন্তু ওই এলাকায় প্রত্যক্ষদর্শীরা কেউ গত পরশুদিন থেকে গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে না, তারা একটা ভয় পাচ্ছে। ওই সময় কেউ 999-এ ফোন করে নাই, কেউ পুলিশকে জানায় নাই, ফলে মানুষ ডাকলেই পুলিশ আসবে অথবা কোনো কার্যকর ব্যবস্থা নিবে। গত এই কয়েক মাসে পুলিশের উপরে সেই ভরসাটা হারিয়ে ফেললো কিনা? এইখানে কিছু দ্বন্দ্ব সন্দেহ তৈরি হয়েছে পুলিশের ভূমিকার কারণে। মূলত পুলিশ কিন্তু বলেছে তারা বিষয়টা জানতো, এবং মামলা করতে একজন গিয়েছিল, সে নাকি নিহতের সাবেক স্ত্রী, সেই জন্য মামলা নেয়নি। তো এরকম একটা খুন হয়েছে, সেটা পুলিশ জানলো, সেটা মামলা দিতে যেই আসুক, কোনো সম্পর্ক না থাক, রাষ্ট্রের যে কোনো একজন নাগরিকও যদি আসে, তাহলে তো পুলিশ সেটা মামলা হিসেবে নেওয়া উচিত ছিল। এমনকি কেউ মামলা না নিলে পুলিশ বাদীও মামলা হওয়া উচিত ছিল। বরং সেইখানে শেষ পর্যন্ত নিহতের মা যাদেরকে আসামি করে মামলা দিল, অভিযোগ আসছে এখন যে সেই আসামিদেরও তালিকা থেকে বাদ দিয়েছে পুলিশ। ফলে এইখানে ফিসি যে আবহটা তৈরি হয়েছে, সেটা পুলিশের তরফ থেকে। আর সাধারণ মানুষের কথা যেটা বলছেন, এটা খুব আশ্চর্য লাগে, কারণ গণঅভ্যুত্থানের পরে যেখানে যা কিছুই ঘটছে, প্রতিবাদ করার কিছু লোক কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। সেটা এনসিপি হোক, সাধারণ ছাত্র হোক, সাধারণ জনগণ হোক, বিএনপি হোক, জামায়াত ইসলামে হোক, বা অন্য কোনো রাজনৈতিক দল, কেউ না কেউ দাঁড়াচ্ছে। কিন্তু এইখানে অ্যামেজিংলি কেউ দাঁড়ালো না, 999-এ ফোন দিল না, ভিডিওটা 2 দিন পরে শেয়ার হলো, ফলে পুরো ব্যাপারটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। জি হ্যাঁ, আমি একটু ভাই আপনার কাছে আসি। আশরাফ ভাই, আমরা তারপরে দেখলাম যে নানান ব্যানারের প্রতিবাদ হচ্ছে। ধরেন যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদের ভাষাটা এবার একটু অন্যরকম। আমরা জুলাই গণ অভ্যুত্থানে জেনজির ভাষা দেখেছি যে তারা একটু আক্রমণাত্মক, কিন্তু এবার যে ভাষা আক্রমণ হচ্ছে সেটা তার চেয়ে অনেক বেশি, এবং সমত শালীনতা বোধ বা সেটাও সমত ছাড়িয়ে গিয়েছে। যদি এরকম একটা ঘটনা ঘটেও, সেটির জন্য তো বিচার করা, সেগুলোর জন্য দায়ী তো মূলত সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ।